আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে দিয়েই তোমাদের কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে সেটার ক্লাস শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? তো চলো আজকে আমরা 3 নম্বর অধ্যায় বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এটা দিয়ে শুরু করব। কেমন? আমি তোমাদের সাথে আছি, আমান ভাইয়া, ঠিক আছে? ওকে, চলো শুরু করি। তাহলে আমরা গত ভিডিওতে কেমিস্ট্রি কিন্তু একটা স্লাইড ছিল বা একটা পিপিটি বা একটা কি ছিল পিডিএফ ছিল, সেখানে আমরা কি পড়াইছিলাম ভাইয়া? সেগুলো পড়ছো? সব কিছু কি বুঝতে পারছো? সেখানে কি পড়ানো হয়েছিল? তোমার কোশ্চিন ব্যাংকের যে প্যাটার্নটা সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তারপরে কি আসছিল, 24-25 সালে যেই কোশ্চিনগুলো আসছিল সেগুলো কোন কোন জায়গা থেকে আসছে এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকের অধ্যায়ে আমরা অধ্যায় সম্পর্কে আলোচনা করব, অধ্যায়ে কি কি আছে সেই রিলেটেড আলোচনা করব। তো চলো শুরু করি। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়টার নাম। ওকে, আসো কি কি শিখবো এই অধ্যায়ে আমরা? এই অধ্যায়ে আমরা দেখবো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগগুলো দেখবো, কোনগুলো এস ব্লক, ডি ব্লক, কোনগুলো এফ ব্লক, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখবো, কোনগুলো ক্ষার, মৃৎ ক্ষার, ঠিক আছে, হ্যালোজেন, নিষ্ক্রিয়, এগুলো আমরা দেখবো। এস ব্লক মৌলসমূহ দেখবো, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ যেগুলো আছে সেগুলো দেখবো আমরা, ঠিক আছে? মৌলের আকার, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তারপরে আলোচনা হবে রাসায়নিক বন্ধন সম্পর্কে। তোমার কি কি বন্ধন আছে? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ঠিক আছে? আরও যেই সব বন্ধনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা হবে। আচ্ছা, অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন সম্পর্কেও আলোচনা আজকের ভিডিওতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে দেখো আজকে আমরা শুরু করতেছি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের যে শ্রেণী বিভাগ, এই টপিকটা। তো এটার টপিকটা শুরু করার আগেই প্রথমে একটু কথা বলে রাখি যে তোমার যে পর্যায় সারণী আছে না, এই পর্যায় সারণীটা তোমার কিভাবে তৈরি হইলো? এই পর্যায় সারণী কিন্তু একদিনে হয় নাই, এটা দিনের পর দিন তোমার চেষ্টার ফসল। দিনের পর দিন হাজার হাজার বিজ্ঞানী, শত শত বিজ্ঞানী, শত শত ঘন্টা, হাজার হাজার ঘন্টার ফসল হইতেছে আজকের এই বর্তমান পর্যায় সারণী। তো যদি পর্যায় সারণী নিয়ে আলোচনা করি, প্রথমে যেটা আসবে বিজ্ঞানী ডোবে রেইনারের কথা। বিজ্ঞানী ডোবে রেইনার এটা একটা বিজ্ঞানীর নাম যিনি ত্রয়ী সূত্র প্রদান করেন। কি সূত্র ভাইয়া? ত্রয়ী সূত্র। বিজ্ঞানী ডোবে রেইনার দেখেন 3টি মৌল নিয়ে তিনি গবেষণা করেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই ধরনের 3টি মৌল নিয়ে দেখেন যে পটাশিয়ামের যে পারমাণবিক সংখ্যা, ভাইয়া তুমি যদি একটু লক্ষ্য করো, পটাশিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা যদি যোগ করো এবং লিথিয়ামের যে পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যার কথা বলছি, পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা এবং লিথিয়ামের পারমাণবিক ভর সংখ্যা, এই দুইটা যদি যোগ করে গড় করো তাহলে দেখবা সোডিয়ামের ভর সংখ্যা পাইতেছো বা আশেপাশে একটা সংখ্যা পাইতেছো। এবং এই যে 3টা মৌল আছে না তোমার, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এগুলো কিন্তু একটা একই ধরনের একটা কি মানে ভৌত গঠন দিয়ে মিল রয়েছে। কেমন কি? ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই 3টা মৌলই কিন্তু কি ক্ষার ধাতু। কি ধাতু ভাইয়া? ক্ষার বা একটা ধাতু, ঠিক আছে? একটা ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে ধাতু, যখন পানির সাথে বিক্রিয়া করে তখন ক্ষার হিসেবে উৎপন্ন করে। যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই ধরনের যৌগগুলো তৈরি করে কে তৈরি করে? লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। অর্থাৎ এগুলোর যে ধর্ম, তাদের ধর্মে অনেকগুলোর মিল রয়েছে। এর উপর ভিত্তি করে তিনি ত্রয়ী সূত্র প্রদান করেন। সূত্রটা কে দেন? ডোবে রেইনার। এটা অনেক কাল আগের কথা। তারপরে আসলো বিজ্ঞানী নিউল্যান্ড এসে যে অষ্টক সূত্র আছে বা ইংরেজিতে অক্টেন বলা হয়, অষ্টক যে সূত্র আছে সেটা প্রদান করেন। অষ্টক সূত্রটা কেমন? তিনি দেখেন যে প্রতি 8টা মৌল পর মৌলের যে ধর্ম আছে সেগুলোর মধ্যে মিল খুঁজে পান, ঠিক আছে? তখন পর্যন্ত আবিষ্কৃত যে মৌলগুলো ছিল, তখন তিনি দেখেন প্রতি 8 ব্লক পরে এই যে মৌলগুলো আছে সেগুলোর মধ্যে তিনি মিল খুঁজে পান, তার মাধ্যমে তিনি অক্টেন বা অষ্টক সূত্র যেটা ছিল সেটা প্রদান করেন। তো শুধু এতটুকু মনে রাখবা নার্সিংয়ের জন্য যে বিজ্ঞানী নিউল্যান্ড কোন সূত্র প্রদান করেন? এটা হবে অষ্টক সূত্র বা অষ্টক সূত্র কে প্রদান করে? বিজ্ঞানী নিউল্যান্ড। তারপরে ত্রয়ী সূত্র কে প্রদান করে? ডোবে রেইনার। এখন আসো মেন খেলায়, পুরা একবারে লালে লাল। এখন দেখি এই যে ম্যান, এটাকে দিমিত্রি মেন্ডেলিভ, এটাই হইতেছে আমাদের পর্যায় সারণীর জনক।
দিমিত্রি মেন্ডেলিভ আমাদের পর্যায় সারণীর জনক, কিন্তু বর্তমান পর্যায় সারণী না, কি এটা হইতেছে এর আগে যে পর্যায় সারণীটা ছিল, বর্তমান পর্যায় সারণীর জনক একটু পরে আসবো। বোর হইতেছে বর্তমান পর্যায় সারণীর জনক, কিন্তু তখনকার মধ্যে সেরা একজন বিজ্ঞানী ছিল দিমিত্রি মেন্ডেলিভ। তিনি কি করেন, মৌলসমূহকে পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীতে সাজান। মৌলসমূহকে পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণীতে সাজান। তখন তিনি কি করেন, 12টা এভাবে 12টা সারি এবং 8টা রো, 8টা কি গ্রুপ, এভাবে মৌলগুলোকে ভাগ করে। তখন মৌল আবিষ্কৃত হয়েছিল 63টা। তখন পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছিল 63টা, কিন্তু দেখো 12 দিয়ে 8কে গুণ করো, দেখবা আসছে 96। কত? 96। তাহলে ব্লক বা ঘর হইতেছে আমার 96টা, কিন্তু মৌল ছিল আমার 63টা। এর উপর ভিত্তি করে তিনি কি করেন, ভবিষ্যৎবাণী করেন যে অদূর ভবিষ্যতে অনেকগুলো মৌল আবিষ্কার হবে। কারণ আমি যেই কি করেছি, পারমাণবিক বা যে পর্যায় সারণী তৈরি করেছি, সেখানে অনেকগুলো কি ঘর ফাঁকা আছে বা ব্লক ফাঁকা আছে। এর ভিত্তিতে তিনি কি করেন, ভবিষ্যৎবাণী করেন। পরবর্তীতে তার ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হয়। পরবর্তীতে দেখা যায় তার ভবিষ্যৎবাণী আসলেই সত্যি, এবং সেখানে 96টা মৌল আস্তে আস্তে আবিষ্কৃত হওয়ার পরে শুধু 96টাই না, এখন বর্তমানে মৌল সংখ্যা হইতেছে 118টা। 118টা। এখন এই যে দিমিত্রি মেন্ডেলিভ, এর যে কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলো নিয়ে হালকা একটু কথা বলি। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা ছিল বিজ্ঞানী মেন্ডেলিভ যা করেছিল, পরমাণুর কি অনুসারে, ভর অনুসারে, পারমাণবিক ভর অনুসারে পর্যায় সারণীতে তিনি পারমাণবিক ভর অনুসারে এই পরমাণুগুলোকে সাজিয়েছিলেন। এক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করো, এটার ভর হইতেছে 39.1 এবং আর্গন এটা লক্ষ্য করো 39.9 এবং পটাশিয়াম যে মৌলটা আছে সেটার পারমাণবিক সংখ্যা 19, আর্গন পারমাণবিক সংখ্যা 18। এখন বলো তো 39.9 বড় মানে 39.1 বড়? অবশ্যই 39.9 বড়। অর্থাৎ 39.9 যে মৌলটা, সেটা হয়েছে যে মৌলটার পারমাণবিক ভর অর্থাৎ আর্গন, এটা কিন্তু পরে আসার কথা। এটা কোথায়? পর্যায় সারণীতে পরে আসার কথা, কিন্তু এটা আসছে আগে। কারণ কি 18, এটা কি 19। আগে আর্গন তারপরে পটাশিয়াম, আগে আর্গন তারপরে পটাশিয়াম। ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, তার মানে আর্গনের পরে কি আসতেছে? পটাশিয়াম আসতেছে বর্তমান অনুসারে। বর্তমান যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে পর্যায় সারণীটা প্রস্তাবন করা হয়েছে বা বানানো হয়েছে, সেখানে কিন্তু আর্গনের অবস্থান আগে, পটাশিয়ামের অবস্থান পরে। কিন্তু তুমি যদি এভাবে ভর অনুসারে ভাগ করো তাহলে দেখবা পটাশিয়াম চলে আসছে আগে। পটাশিয়াম কোথায় আসতেছে? আর্গনের আগে। এখন পটাশিয়াম যদি আর্গনের আগে আসে তাহলে ওইটা কিন্তু নিষ্ক্রিয় গ্রুপে চলে আসছে। কারণ পটাশিয়াম কি নিষ্ক্রিয়? ভাই তুই আমারে বল, পটাশিয়াম কি নিষ্ক্রিয়? কখনোই না। পটাশিয়াম হইতেছে একটা সক্রিয় মৌল, এটা চাই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তো সে হইতেছে স্থিতিশীলতা অবলম্বন করবে। ঠিক আছে, এটা হইতেছে কি ক্ষার ধাতু, এটা এস ব্লক মৌলের ক্ষার ধাতুর মধ্যে পড়ে। কোনটা? পটাশিয়াম। কেমন? তাহলে এই ধরনের কিছু সমস্যা ছিল। শুধু এই সমস্যাই না, হাইড্রোজেন রিলেটেড সমস্যা, মানে হাইড্রোজেনের যে নির্দিষ্ট অবস্থান ছিল না, তারপর আইসোটোপ রিলেটেড সমস্যা ছিল, সেগুলো দিমিত্রি মেন্ডেলিভের সীমাবদ্ধতা ছিল। ঠিক আছে, তখন কিন্তু যদি জনক আসে, পর্যায় সারণীর জনককে চোখ কান বন্ধ করে কি দিব? দিমিত্রি মেন্ডেলিভ। ঠিক আছে, এটা যেন মনে থাকে। কিন্তু যদি আসে আধুনিক পর্যায় সারণীর জনক, তাহলে দিব বিজ্ঞানী বোর। কেমন? এটা যেন ভুল না হয় ভাইয়া। ওকে, তাহলে দেখো পিরিয়ডিক টেবিল, এই যে পিরিয়ডিক টেবিল, এটাই দেন বিজ্ঞানী বোর। এটাই দেন কে? বিজ্ঞানী বোর। এখানে দেখো কিছু কিছু মৌল অ্যালকাইল, কিছু কিছু মৌল অ্যালকাইন, মানে কিছু ক্ষার ধাতু, কিছু মৃৎক্ষার ধাতু, কিছু অধাতু, কিছু অপধাতু। ঠিক আছে, কিছু অবস্থান্তর ধাতু, কিছু আছে আন্ত অবস্থান্তর ধাতু। এই সব মিলেই যে পর্যায় সারণী, সেটাই হইতেছে আমাদের আধুনিক পর্যায় সারণী, যেটার জনক বিজ্ঞানী বোর। এবং এখানে মৌল আছে ওইটা 118টা। এবং কি বলছি, এখান থেকে 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ রাখা মাস্ট বা বাধ্যতামূলক। কারণ এখানে অনেক সময় তোমাকে জিজ্ঞেস করে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, তারপরে কোন মৌলটা হালকা, কোনটা ভারী। তো এই সব জিনিস জানার জন্য তোমাকে এই জিনিসটা মুখস্থ করা জরুরি।
ঠিক আছে, তাহলে এখানে যে মৌলগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি পিছে কি কি আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলিনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, ইথিয়াম, জিরকনিয়াম, মলিবডিনাম, টেকনেসিয়াম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জেজন, সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, সিরাম, প্রাসিডিয়াম, নিউডিমিয়াম, প্রোমেথিয়াম, সামারিয়াম, ইউরেপিয়াম, গ্যারোডিনিয়াম, টার্বিয়াম, ডিসপোর্সিয়াম, হলবিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, লুটসিয়াম, হাফনিয়াম, ট্যান্টালুম, টাংস্টেন, রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিয়াম, গোল্ড, মার্কারি, থ্যালিয়াম, লেড, বিসমুথ, প্যালেনিয়াম, অ্যাসিটাইন, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপটুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইন, ফার্মিয়াম, মেন্ডেলিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম, রাদারফোর্ডিয়াম, ডিউবনিয়াম, সেবোরিয়াম, বোরিয়াম, হাসিয়াম, মেট্রিনিয়াম, ডার্মিটিসিয়াম, রনজেনিয়াম, কভারনিসিয়াম, নিউহেনিয়াম, ফ্লোরভিয়াম, মাস্কোভিয়াম, লিভোরোমিনিয়াম, টেনেসাইন, অর্গানিসন। এই যে আমাদের অর্গানিসন, এই 118টা মৌল মিলে আমাদের এই পর্যায় সারণী গঠিত। এখন অনেক উচ্চারণ বুঝতে পারো না, বুঝার দরকার নাই, এখানে দেখো 118টা মৌল যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের পর্যায় সারণী গঠিত। কিন্তু এভাবে 1 থেকে 118 পর্যন্ত মুখস্থ তোমার করার দরকার নাই, কারণ তোমার যে দরকার সেটা হইতেছে অ্যাডমিশনের চান্স পাওয়া, এর জন্য 1 থেকে 30 ইনাফ। ওকে, আচ্ছা তারপরে আসো এখন দেখি যে তাহলে এটা মনে রাখবা যে কে দেন বিজ্ঞানী বোর, কে দেন বিজ্ঞানী বোর, এই যে তোমার হইতেছে যে কি ছিল পিরিয়ডিক টেবিল সেটা প্রদান করেন। এখন আসি দেখি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা মৌলের শ্রেণীবিভাগগুলো যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা দেখব, আমরা জানি 1969 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিজ্ঞানী মেন্ডেলিফ, এই কথাটা অলরেডি বলছি, 63টি মৌল তখন পর্যন্ত আবিষ্কৃত ছিল। এই মৌলগুলোকে তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে সাজান এবং 12টি পর্যায় এবং 8টি গ্রুপ বিন্যস্ত করে পর্যায় সারণীতে কি করেন, মৌলগুলোকে অবস্থান দেওয়ার মাধ্যমে তিনি পর্যায় সারণী তৈরি করেন। আচ্ছা তাহলে এখানে যেটা দেখলাম আমরা সেটা হইতেছে মেন্ডেলিফ তিনি এটা করেন এবং তিনি হইতেছে পর্যায় সারণীর জনক। তিনি কি পর্যায় সারণীর জনক। আধুনিক পর্যায় সূত্র যদি আসে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। যদি কোশ্চেনটা এমন আসে তাহলে এটা কোন সূত্র, এটা এই লাইনটা দিয়ে বললো কোন সূত্র, তখন তোর বাবা বলবা আধুনিক পর্যায় সূত্র। এখন দেখো যেটা এই কথাটা অলরেডি বলে দিছি, আমি তোমাকে বইটা দেখাই দিচ্ছি, কারণ কি যেভাবে পড়তে হবে, অর্থাৎ বই যখন পড়বা এটা তোমার কাছে সহজ হয়ে যাবে। কেমন? আচ্ছা তাহলে আধুনিক পর্যায় সারণীর জনক দেখো বোর, বিজ্ঞানী বোর, এটা হইতেছে আধুনিক পর্যায় সারণীর জনক। বিজ্ঞানী বোর হইতেছে আধুনিক পর্যায় সারণীর জনক। আচ্ছা এটা গেল। তারপরে এখানে অনেক নীতি আছে, নীতিগুলো আমরা সামনে পড়ব। এখন বর্তমান পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তার সংখ্যা হইতেছে 118টা, যেটা একটু আগে আমরা শুনছি। কিন্তু অনেকগুলো বুঝতে পারি নাই, কারণ কি ওই মৌলগুলোর নাম আমরা জীবনেও শুনি নাই, আজকে কেবল শুনছি, সেজন্য অনেকটা বুঝতে পারি নাই। আমি যদি আরবিতে কথা বলি তুমি বুঝতে পারবা, মানে যারা পারো তারা বুঝতে পারবা, তো যারা মৌলগুলো মুখস্থ আছে তারা বুঝতে পারছো। আচ্ছা এস ব্লক মৌল, এখনকার টপিকে আসো। এস ব্লক মৌল যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করে সেগুলো এস ব্লক মৌল। সেগুলো কি এস ব্লক মৌল? দেখো দেওয়া আছে এস ব্লক মৌল, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে সেগুলো হইতেছে এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সংখ্যা 14টি। এস ব্লক মৌলের সংখ্যা 14টি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? ঠিক আছে, এস ব্লক, পি ব্লক, সবগুলো ব্লকে কয়টা করে মৌল আছে এগুলো জানা খুবই জরুরি। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের এস ব্লক মৌল, অর্থাৎ এখানে সর্বশেষ অরবিটালে ইলেকট্রন থাকবে NS1 অথবা NS2। ঠিক আছে, কারণ এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটা, এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটা, একটা অথবা দুইটা থাকে, সর্বোচ্চ থাকতে পারে দুইটা। পি ব্লকের ক্ষেত্রে যদি আসি, যেসব মৌলের পরমাণুতে সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লকে প্রবেশ করে বা পি অরবিটালে প্রবেশ করে তারা হইতেছে পি ব্লক মৌল। পি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে সেটা হইতেছে আমাদের পি ব্লক মৌল। কেমন? এই যে পি ব্লক মৌল সেটার সংখ্যা হইতেছে আমাদের 36টা। পি ব্লক মৌলের সংখ্যা হইতেছে আমাদের 36টি। ওকে, আচ্ছা পি ব্লকে অধাতু মৌলসমূহ বিদ্যমান। পি ব্লকে যেমন এটা দেখো এস ব্লক, এগুলো হইতেছে পি ব্লক, এগুলো হইতেছে ডি ব্লক, এগুলো হইতেছে তোমার এফ ব্লক মৌল। ঠিক আছে, এগুলো ধাতু, এগুলোর অনেকগুলো আছে, এগুলো নিষ্ক্রিয়, এগুলো হইতেছে অধাতু, এগুলো অনেকগুলো আছে অপধাতু, আর এগুলো হইতেছে আন্ত অবস্থান্তর, আর যেগুলো আন্ত অবস্থান্তর মানে এফ ব্লক। আচ্ছা এবার আসি ডি ব্লক মৌলের ক্ষেত্রে। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, ডি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। কেমন? আচ্ছা অবস্থান্তর মৌল,
এখন অবস্থান্তর মৌলের একটু কথা বলি। যেসব ডি ব্লক মৌল অন্তত একটি আয়ন গঠন করে, ধরো একটা মৌল আয়ন গঠন করছে, আয়ন গঠন করার পরে সেখানের যে ডি অরবিটাল সেটা আংশিকভাবে পূর্ণ আছে, মানে যদি ফুল পূর্ণ হয়ে যায় তাও ডি ব্লক না, যদি একবারে ডি অরবিটালে কোনো মৌল নাই থাকে, কোনো ইলেকট্রন যদি নাই থাকে তাও সেটা ডি ব্লক না, মানে অবস্থান্তর না। আবার বলতেছি, অবস্থান্তর মৌল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে তার আয়ন হওয়ার পরে ডি ব্লক মৌল অধপূর্ণ অবস্থায় থাকতে হবে, অধপূর্ণ অবস্থায় থাকতে হবে। অর্থাৎ একবারে পুরা ডি ব্লকে মৌল থাকতে পারে কয়টা, ডি যে তোমার আছে অরবিটাল আছে সেখানে মৌল থাকতে পারে 10টা, ঠিক আছে। এখন যদি 10টাই পূর্ণ থাকে তাহলেও সেটা কি না, তোমার অবস্থান্তর মৌল না। আবার যদি এমন দেখা যায় যে ডি অরবিটালে একটা ইলেকট্রনও নাই তাহলেও সেটা অবস্থান্তর মৌল না, ঠিক আছে। আচ্ছা, এটার আমরা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ধরো একটা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, লাল কালি দিয়ে যদি দেই তাহলে হয়তো দেখা ভালো যাবে। আচ্ছা, মনে করো জিঙ্ক, ঠিক আছে। এই জিঙ্ক যে মৌল, এটা ইলেকট্রন বিন্যাস করো তো ভাইয়া। ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। দেখো গণনা করো, 10 তারপরে হইতেছে 20 আর এটা হচ্ছে 30। জিঙ্কের পারমাণবিক সংখ্যা হইতেছে 30। এখন কথা হইতেছে জিঙ্ক সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে, প্রথমে 4s-এ যায়, 4s-এ 2টা ইলেকট্রন যাওয়ার পরে তারপরে ডি অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে। ডি অরবিটালে লাস্ট ইলেকট্রন কয়টা গেছে? 10টা, ঠিক আছে। এখন কথা হইতেছে লাস্ট বললাম না যে যখন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ যে ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করবে সেটা হইতেছে সে ব্লকের মৌল, সে অনুযায়ী জিঙ্ক ডি ব্লকের মৌল, সেজন্য জিঙ্ক দেখো ডি ব্লকের মৌল। কথা ঠিক আছে, কিন্তু কিন্তু কি, কিন্তু হইতেছে এটা অবস্থান্তর মৌল নয়, এটা ডি জিঙ্ক তোমার ডি ব্লকের মৌল, কিন্তু এটা অবস্থান্তর মৌল নয়। এখন আসি কেন নয়, কারণ যখন জিঙ্কের কথা আমি বলতেছি তখন দেখো জিঙ্ক যখন 2+ করবো, জিঙ্ক যখন 2+ করলাম, এখন জিঙ্ক এটা হয়ে গেল আয়ন, এটা ছিল জিঙ্ক, এটা হলো জিঙ্কের আয়ন, উপরেরটা কি ছিল জিঙ্ক, নিচেরটা হয়ে গেল জিঙ্কের আয়ন। এখন কথা হইতেছে যখন জিঙ্কের আয়ন হয়ে গেল তখন 2+ হলো না, অর্থাৎ 2টা ইলেকট্রন চলে গেছে, 2টা ইলেকট্রন কোথায় থেকে যাবে? লাস্ট যে শক্তি স্তর সেখান থেকে যাবে। এটা তো আগের শক্তি স্তর, 3d তো 3 নম্বর শক্তি স্তর, ইলেকট্রন যাবে শেষের শক্তি স্তর থেকে। এখন প্রবেশ করার সময় 4s আগে প্রবেশ করছে কেন? কারণ হচ্ছে যে 4s এর শক্তি কম, 3d শক্তি বেশি। একটু পরে যখন আহ্বানিতে পড়বো তখন দেখবো, তখন আমরা দেখবো যে 3, এই 3 আর d এর মান হইতেছে তোমার 2, ঠিক আছে। p এর মান 1, d এর মান 2, আর এটা দুইটা মিলে কত হইতেছে 5। কিন্তু এখানে দেখো এটা হইতেছে 4, s এর মান 0, অর্থাৎ 4। 4 বড় না 5 বড়? যেহেতু 4 ছোট অর্থাৎ 4-এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, 4s-এ আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন অনেকে না বুঝতেও পারো যে ভাইয়া কিভাবে 3+2 দিলেন। এখানে তুমি এটা বুঝতে হলে তোমাকে কোয়ান্টাম সংখ্যা বুঝতে হবে, যে টপিকটা একটু পরে আছে। যেমন তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে n ইকুয়াল 1 2 3 4, অর্থাৎ কে এল এম এন, এগুলো হচ্ছে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। তারপরে আমরা উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব, যেটা বলা হয় পি, পি বলা হয় উপশক্তি স্তরগুলোকে। এগুলোর কয়েকটা মান আছে, উপশক্তি স্তরে যদি 0 হয় তাহলে এস ব্লক, উপশক্তি স্তরে যদি 1 হয় তাহলে পি ব্লক, যদি উপশক্তি স্তর তোমার ডি হয় তাহলে, আবার বলি, উপশক্তি স্তর এর ক্ষেত্রে এস এর মান 0, এস এর মান 0, অর্থাৎ 0 হলে এস, যদি 1 হয় পি, যদি 2 হয় ডি, যদি 3 হয় তাহলে এফ। এটা নির্ণয় করার সূত্র আছে, এগুলো আমরা দেখাইতেছি, n-1 এগুলো সব দেখাবো, সমস্যা নেই। শুধু এটা দেখো ভাইয়া, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলাম, সর্বশেষ কক্ষপথে আছে 10টা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথ 4s আছে 2টা, এবং সর্বশেষ যেখানে গেছে 3d-তে সেখানে ইলেকট্রন আছে 10টা। এখন আমরা যখন জিঙ্কের আয়ন করতেছি তখন এখান থেকে 4 যে 4s2 আছে সেখান থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাহলে কি হবে দেখো, দেখি কি হবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, আর এই যে 4s এটা তো চলেই গেছে। তাহলে 3d অরবিটালের 10টা ইলেকট্রন আছে, এখানে অরবিটাল পূর্ণ, অর্থাৎ এটা অবস্থান্তর মৌল নয়। কেননা অবস্থান্তর মৌল হওয়ার শর্তই হইতেছে যে আমার যে আছে ডি
ব্লক আছে বা ডি অরবিটাল আছে, ডি অরবিটাল পূর্ণ থাকবে না। আমার অবস্থান্তর হওয়ার শর্তই হচ্ছে আমার ডি অরবিটাল পূর্ণ থাকবে না, অর্ধপূর্ণ থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রশ্ন যদি আসে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয় দিয়ে ধরো দিল ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস বা জিঙ্ক, বা জিঙ্কের আয়ন দিল, ধরো জিঙ্কের আয়ন দিছে, এখন বলো আমারে কোনটা হবে? জিঙ্কের আয়ন, এটা ডি ব্লক মৌল, ঠিক আছে, কিন্তু তোমার কি এটা অবস্থান্তর মৌল না? তাহলে এই কোশ্চেনটা যেন মিস না হয় ভাই, হ্যাঁ, এই কোশ্চেনটা পাওয়ার জন্য এত পেঁচাল। আচ্ছা, তারপরে আসো অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য। এরা সাধারণত মনে রাখবা জরিপ, কি মনে রাখবা? জরিপ। আমরা হইতেছে ভূমি জরিপ হয় না, মানে মাপযোগ, এই তো জরিপ। জরিপ দেখি এটা হইতেছে রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে এবং প্রভাবক রূপে কাজ করে। রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে এবং প্রভাবক রূপে কাজ করে। ঠিক আছে, এগুলোর যেমন নিকেল, তারপরে হইতেছে তোমার এই ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো একটা বর্ণ আছে, ঠিক আছে, এর জন্য এগুলো বলা হয় রঙিন যৌগ গঠন করে থাকে। আচ্ছা, এফ ব্লক মৌলসমূহ একই সংজ্ঞা। যে সকল মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে আমরা দেখি শেষ যে ইলেকট্রন সেটা এফ ব্লকে গেছে, বা সেগুলো হইতেছে এফ ব্লক মৌল। এখন এখানে দেখা যায় শুধু যে এফ ব্লকে যাবে বিষয়টা এমনও না, এগুলো হচ্ছে যত মৌলগুলো আছে না পর্যায় সারণীতে, যত এফ ব্লক মৌল আছে সবগুলো গ্রুপ 3-এর মধ্যে, সবগুলো গ্রুপ 3-এর মধ্যে। অর্থাৎ পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসে দেখবা যে 3-এর মধ্যে সকল মৌলগুলো বিদ্যমান, গ্রুপ 3, ঠিক আছে, গ্রুপ 3। এবং এখান থেকে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এ ব্লক মৌলের সংখ্যা 27টা, যদিও তথ্যটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আছে 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 27টা, প্রথমে দেখতে পাই না, এখানে দেখতে পাচ্ছি 27টা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসি ইলেকট্রন বিন্যাসতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তার আগে এটা বলো যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং তোমার এ ব্লক, এই মৌলগুলো ক্লিয়ার হয়েছে। এখান থেকে 4টা জিনিস কখনোই যেন ভুল না হয়। এস ব্লক মৌল 14টি, এস ব্লক মৌল 14টি, পি ব্লক মৌল 36, ডি ব্লক মৌল 41 এবং এফ ব্লক মৌল 27, এ ব্লক মৌল 27টা, ঠিক আছে, বুঝতে পারছো? একটু বুঝতে পারলে এবার আমরা পরের টপিকে যাব। এখনো একটু দেখো যে সব কিছু ঠিক আছে কি না। আচ্ছা, এই যে যেগুলো দিলাম না 4টা ব্লক, এগুলো যোগ করে দেখবে 118 আসতেছে। 6 4 10, 10 আর 1 11, 11 আর 7 18, 18 8 হাতে থেকে 1, 1 আর 2 3, 3 3 6, 6 আর হইতেছে যে 4, কত? 10, 10 আর হাতে 1 11, এই তো 118টা। অর্থাৎ এস ব্লক মৌলে, তো এস ব্লকে যেটা আছে সেখানে মৌলের সংখ্যা 14টি, পি ব্লকে মৌলের সংখ্যা 36টি, ডি ব্লকে মৌলের সংখ্যা 41টি এবং এ ব্লকে মৌলের সংখ্যা 27টি। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে তো? এটা যেন ভুল না হয়। এই যে ছোট, এত ছোট বিষয়, এগুলো যদি ভুল হয় তাহলে কিছু বলার নেই, ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। আবার বলতেছি, এস ব্লকে 14টি, পি ব্লকে 36টি, ডি ব্লকে 41টি এবং এ ব্লকে আছে তোমার 27টি মৌল। কেমন? আচ্ছা, এখন আমরা আসি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব। এখানে 2টা জিনিস নির্ণয় করতে হবে। এক হইতেছে আমার পর্যায়, এক হইতেছে পর্যায় সংখ্যা, আরেকটা হইতেছে গ্রুপ সংখ্যা। এখন পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করব? প্রথমে করার জন্য যেটা প্রয়োজন সেটা হইতেছে আমার ইলেকট্রন বিন্যাস করা। কি করা? প্রথমে আমার যেটা করা লাগবে ইলেকট্রন বিন্যাস। প্রথমে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা এন এর মানের দিকে খেয়াল করব। এন এর মান কি? এন এর মান হচ্ছে কক্ষপথের সংখ্যা বা কত নাম্বার কক্ষপথে সেটা গেছে, ঠিক আছে, প্রধান শক্তি স্তর। এন দ্বারা বোঝাই, এন দ্বারা বোঝাই প্রধান শক্তি স্তর, এন দ্বারা বোঝাই প্রধান শক্তি স্তর। কেমন? এই যে প্রধান শক্তি স্তর আছে, এই জিনিসটা আমরা লক্ষ্য করব প্রথমে। তো যত নাম্বার কক্ষপথে বা প্রধান শক্তি স্তরে প্রবেশ করবে সেটা হইতেছে আমাদের পর্যায় সংখ্যা। সেটা কি? পর্যায় সংখ্যা, সেটা হইতেছে আমাদের পর্যায় সংখ্যা। এবং ওই মৌলটা যেই অরবিটালে প্রবেশ করবে বা উপশক্তি স্তরে প্রবেশ করবে, তখন আমরা ডিসিশন নিব যে এটা কি এস নাকি পি নাকি ডি নাকি এফ, ঠিক আছে। এস যদি হয় তাহলে একরকম হবে, যদি পি হয় তাহলে একরকম হবে, যদি ডি হয় একরকম, এফ হয় একরকম, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরো পটাশিয়াম, পটাশিয়াম এটার পারমাণবিক সংখ্যা হইতেছে 19। এখন ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4s1, ঠিক আছে। 3D তে গেল না, কারণ 4s আগে ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে না কোথায় যাবে, তোমার 3D-তে যাবে। তাহলে যেহেতু আর ইলেকট্রন নাই, তাহলে আর দেওয়ার দরকার নেই, কারণ এটা ইলেকট্রন কত, পারমাণবিক সংখ্যা 19, অর্থাৎ আমার এখানে 19টা ইলেকট্রন হলে হয়ে যাচ্ছে। দেখো গণ 2 4, তারপরে হচ্ছে 10 12 18 19, ঠিক আছে। এখন দেখো আমরা পটাশিয়াম, মনে করো কিচ্ছু জানি না পটাশিয়ামের অবস্থান কোথায়, আসো নির্ণয় করবো এখন পটাশিয়ামের অবস্থান কোথায়। পটাশিয়ামের অবস্থান নির্ণয় করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে সেটা হইতেছে লাস্ট যে ইলেকট্রন সেটা কোথায় প্রবেশ করছে। যেখানে প্রবেশ করছে সেটার প্রধান শক্তি স্তরের মানই হইতেছে পর্যায় সংখ্যা, সেটার প্রধান শক্তি স্তরের মান পর্যায় সংখ্যা। অর্থাৎ এই প্রধান শক্তি স্তর কোনটা দিয়ে বোঝায়, এটা। যদি লাস্ট ইলেকট্রন 3-তে প্রবেশ করতো তাহলে হয়তো এটা, যেহেতু 4-এ প্রবেশ করছে তাহলে প্রধান শক্তি স্তরের মান হইতেছে 4, প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 4, প্রধান শক্তি স্তরের মান যদি 4 হয় তাহলে পর্যায় সংখ্যা 4, পর্যায় সংখ্যা কত, 4। এখন এস ব্লকের মৌলের ক্ষেত্রে শর্ত হইতেছে এস ব্লকে এস যে অরবিটাল আছে জয়টা ইলেকট্রন প্রবেশ করবে, সেটাই হইতেছে তার গ্রুপ নাম্বার, সেটাই হইতেছে তার গ্রুপ নাম্বার বা গ্রুপ সংখ্যা। একটা ইলেকট্রন প্রবেশ করছে তার মানে 1 নাম্বার গ্রুপে, যদি 2টা ইলেকট্রন প্রবেশ করে 2 নাম্বার গ্রুপে, ঠিক আছে। আর এস ব্লকে এস যে অরবিটাল সেখানে তো সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে, তাই না। এস অরবিটালে তো সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে। তাহলে দেখো এটা দেখলাম পটাশিয়াম। এবার ক্যালসিয়াম করো, ক্যালসিয়াম করলে আরেকটা ইলেকট্রন বাড়বে, কোথায় যাবে, 4s2 হবে। লাস্টে গিয়ে যদি ক্যালসিয়াম করো তাহলে 4s2 হবে। তাহলে একই জিনিস 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে। আসো একটু দেখার চেষ্টা করি যে আমরা যে জিনিসটা করছি সেটা আসলে সঠিক হয়েছে কিনা। দেখো এখানে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 4 নাম্বার পর্যায়ে পটাশিয়াম বলছিলাম 4 নাম্বার পর্যায়ে, ঠিক আছে। ক্যালসিয়ামও বলছি 4 নাম্বার পর্যায়ে, ঠিক আছে। এবং বলছি 1 নাম্বার গ্রুপে, পটাশিয়াম 1 নাম্বার গ্রুপে, ক্যালসিয়াম 2 নাম্বার গ্রুপে, ঠিক আছে। এভাবে আমরা পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করব, অবস্থান নির্ণয় করব। আচ্ছা, এস ব্লকের ক্ষেত্রে দেখলাম প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, তোমার যে সূত্র সেটা সেম। এই 3টার ক্ষেত্রে দেখবা যে সবগুলোর যে পর্যায় নির্ণয় করবা এইভাবে, যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে সর্বশেষ ইলেকট্রনটি যেখানে প্রবেশ করছে অর্থাৎ সর্বোচ্চ তোমার প্রধান শক্তি স্তরের সংখ্যাই হবে তোমার কি পর্যায় নাম্বার বা পর্যায় সংখ্যা। আর গ্রুপ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে একটা বিষয় সেটা হইতেছে এস ব্লকের ক্ষেত্রে এস অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে যতটা ইলেকট্রন থাকবে তত নাম্বার গ্রুপে, যতটা ইলেকট্রন থাকবে তত নাম্বার গ্রুপে। এস অরবিটালে 1টি ইলেকট্রন থাকলে 1 নাম্বার গ্রুপে, এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকলে 2 নাম্বার গ্রুপে, ঠিক আছে। এখন পি এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হইতেছে এস প্লাস পি তোমার হইতেছে কি করতে হবে, যোগ করতে হবে। ধরো পি যেটা আছে না সেটা যোগ করতে হবে, সাথে 10 যোগ করতে হবে, সাথে কি করতে হবে, 10 যোগ করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখো। মনে করো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে 1s2 2s2 2p4, ঠিক আছে। পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 6টা। এখন আমার তো 6টা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার মোট ইলেকট্রন 8টা, তাহলে 8টাতে এগুলো আমার প্যাকেজ হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে দেখতেছি 4 2 6 2 8। এখন তাহলে আমরা দেখো অক্সিজেন মূলত 2 নাম্বার পর্যায়ের মৌল, 2 নাম্বার পর্যায়ের মৌল। আসো দেখি 2 নাম্বার পর্যায়ে কিনা। দেখো এই মৌলটা অক্সিজেন, এটা 2 নাম্বার পর্যায়ের মৌল, দেখতে পাচ্ছ 2 নাম্বার পর্যায়, ঠিক আছে। এখন আসো 2 নাম্বার পর্যায়ে গেছে না। এখন আমরা দেখব যে এটা আমরা কিভাবে নির্ণয় করব এটার গ্রুপ সংখ্যা। এই যখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি লাস্ট ইলেকট্রন পি উপশক্তি স্তরে প্রবেশ করেছে, তখন আমরা এস পি 2টা এস অরবিটাল পি অরবিটাল, এস অরবিটাল পি অরবিটাল 2টাই যোগ করব, এস অরবিটাল পি অরবিটাল 2টা যোগ করব, সাথে যোগ করব 10। এস অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করব, পি অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করব, প্লাস করব 10। এটাই সূত্র এস পি 10। বলো আমার সাথে সাথে বলো, এস প্লাস পি প্লাস 10, এস প্লাস পি প্লাস 10, এস প্লাস পি প্লাস 10, মানে এস অরবিটালের সংখ্যা, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস 10, ঠিক আছে। এটা করলে আমরা যেটা পাবো সেটাই হইতেছে আমাদের গ্রুপ সংখ্যা পি ব্লক মৌলের ক্ষেত্রে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এস যে অরবিটাল সেখানে আছে 2টা, পি যে অরবিটাল সেখানে আছে 4টা, আর সূত্রের 10, তার মানে 4 2 6
আর 10 16, ঠিক আছে। এখন দেখো অক্সিজেন যে মৌলটা সেটা তোমার 16 নম্বরে, অক্সিজেন যে মৌলটা সেটা আছে তোমার 16 নম্বরে। বুঝতে কমপ্লিট, বুঝতে পারছো? ওকে ওকে। ডি ব্লকের ক্ষেত্রে যেটা তোমরা করবা, এখানে দেখো, এখান থেকে দেখাই, তোমার এদিকে আরেকটা ইয়া ছিল, এই তো। ডি ব্লকের ক্ষেত্রে যেটা করবা সেটা হইতেছে, এখানে যেটা ছিল এস অরবিটালে ইলেকট্রন সংখ্যায় এর গ্রুপ নাম্বার, পি এর ক্ষেত্রে, পি ব্লকের ক্ষেত্রে পি অরবিটাল প্লাস এস অরবিটাল বা এস অরবিটাল প্লাস পি অরবিটাল প্লাস 10। আর ডি এর ক্ষেত্রে যেটা করতে হবে এস প্লাস ডি, এস প্লাস ডি। এখানে কোনো 10টা যোগ করতে হবে না, শুধু এস অরবিটাল যোগ করবা আর তোমার ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করবা, তাহলে যেটা আসবে সেটাই তোমার হইতেছে কি, তোমার ওই গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার তো আগেই বলছি যে লাস্ট যেখানে প্রবেশ করবে। দেখো জিঙ্ক দিয়ে দেখাই, তোমার জিঙ্ক এখানে 12 নাম্বার গ্রুপে আছে। আসো একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে বুঝতে পারবো। ধরো কোথায় লিখি, আচ্ছা এখানে লিখি যে জিঙ্ক, জিঙ্ক হইতেছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, ঠিক আছে। এই যে ইলেকট্রন বিন্যাস, এখানে দেখলাম যে সর্বশেষ যে কক্ষপথ প্রধান শক্তি স্তর সেটা 4, এর জন্য এটা 4 নাম্বার পর্যায়ের মৌল, সেটা এর জন্য কি 4 নাম্বার পর্যায়ের মৌল। এবং এখানে আমরা বলছি একটা কথা, সেটা হইতেছে আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করব, যেটা পাবো সেটাই হইতেছে তার গ্রুপ সংখ্যা, সেটাই হইতেছে তার যদি গ্রুপ সংখ্যা হয়। তাহলে দেখো 10 আর 2 যোগ করো, দেখবা 12, ঠিক আছে, যেটা হইতেছে জিঙ্ক। এখন যে কোনো মৌল তোমার দিতে পারে, যে কোনো মৌল দিতে পারে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম যে কোনো মৌল দিতে পারে। ধরো এদিক থেকে দিতে পারে তোমার স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কার্বন নিকেল কপার জিঙ্ক, ঠিক আছে, যে কোনো মৌল দিতে পারে। ওই মৌলটা তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবা যে তার যে শেষ কক্ষপথ সেটা কোনটা, ঠিক আছে। সর্বশেষ কক্ষপথের অনুযায়ী পর্যায় নির্ণয় করে দিবা। তারপরে তোমার গ্রুপ নির্ণয় করার জন্য কি দেখতে হবে, যদি এস হয় তাহলে এস অরবিটালে কয়টা আছে ইলেকট্রন, যদি একটা থাকে 1 নাম্বার গ্রুপে, দুইটা থাকলে 2 নাম্বার গ্রুপে। যদি পি ব্লক মৌল হয় তাহলে এস আর পি যোগ করবা, এস অরবিটাল আর পি অরবিটাল যোগ করে সাথে 10 যোগ করবা। আর যদি ডি ব্লক হয়, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে এস অরবিটাল আর ডি অরবিটাল এই দুইটা যোগ করবা, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর এফ ব্লকের ক্ষেত্রে সবগুলো 3 নাম্বার গ্রুপে, এ ব্লক যত মৌল আছে সবগুলো 3 নাম্বার গ্রুপে। ধরো এখান থেকে বলো অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, তোমার হচ্ছে প্রোটিকটিনিয়াম, ইউরেনিয়াম, নেপটুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, যত মৌল আছে। তারপরে উপরে ল্যান্থানাম, সিরাম, প্রাসিডিয়াম, নিউডিয়াম, প্রোমেথিয়াম, সামানিয়াম, ইউরোপিয়াম, গ্যারোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপোসিয়াম, হলমিয়াম, যত আছে, ঠিক আছে, সবগুলো তোমার এই তো 3 নাম্বার গ্রুপে। কেমন, বুঝতে পারছো? ওকে, আচ্ছা তাহলে এটা গেল পর্যায় সারণীতে এগুলোর অবস্থান। এখন আমরা যেটা দেখব এটা একটু দেখো যে কোন পর্যায়টাকে কি বলা হইতেছে। প্রথম পর্যায় হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত এটাকে বলা হয় অতি হ্রাস পর্যায়। কি বলা হয় ভাইয়া? অতি হ্রাস পর্যায়। কারণ এখানে মোট পরমাণুই থাকে কয়টা? 2টা, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম, তো মোট থাকে 2টা। এই জন্য এটা অতি হ্রাস বা অনেক ছোট পর্যায় বলা হয়। তারপরে দ্বিতীয় নাম্বার পর্যায় এবং তৃতীয় নাম্বার পর্যায় এগুলোকে আদর্শ পর্যায় বলা হয়, ঠিক আছে। দ্বিতীয় তৃতীয় পর্যায়কে আদর্শ পর্যায় বলা হয়, কারণ এগুলোর যে ভৌত ধর্ম সেগুলো অনেকটা মিল সম্পন্ন হয়েছে এবং এগুলোর যে ধর্ম সেই গ্রুপ অনুযায়ী তাদের ধর্মের মিল রয়েছে। কেমন? যেমন ধরো 1 নাম্বার গ্রুপের ক্ষেত্রে ওপরে যে মৌল, ধরো লিথিয়াম বা পটাশিয়াম, এটার যে ধর্ম, কি ধর্ম? ক্ষার, তাই না, বা ধাতু। তা নিচের গেলে দেখো তাও সবই ধাতু। কেমন? লিথিয়াম, সোডিয়াম, তোমার হইতেছে যে পটাশিয়াম, সিজিয়াম, এগুলো হইতেছে সবই ধাতু। আবার ওইদিকে দেখো পি ব্লকের ক্ষেত্রে ধরো ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করো, ফ্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করো, ঠিক আছে, এগুলো অধাতু। দেখো নিচেরগুলো অধাতু, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাইন, টেনেসিন, ঠিক আছে, এগুলো সবই অধাতু। তো এই ধরনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই জন্য এগুলো বলা হয় আদর্শ পর্যায়, এস এবং পি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়। প্রশ্ন যদি আসে পর্যায় সারণীর দ্বিতীয় আদর্শ পর্যায় কোনটি, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়কে কি বলা হয়? দ্বিতীয় বা তৃতীয় পর্যায়কে আদর্শ পর্যায় বলা হয়। এবং মৌল থাকে এখানে 8টি করে, মৌল থাকে এখানে 8টি 16টি, এখানে মৌল থাকে 8টি 16টি।
তারপরে চতুর্থ পর্যায়ে আসে পটাশিয়াম থেকে ক্রিপ্টন, এবং পঞ্চম পর্যায়ে আসে রুবিডিয়াম থেকে জেনন, অর্থাৎ দীর্ঘ পর্যায়ে। এগুলো দীর্ঘ পর্যায়ে। এই মৌল থাকে 18টি করে, মৌল থাকে কয়টা? 18টা করে। এবং ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায় সারণীতে আমাদের আধুনিক যে পর্যায় সারণী সেটা হইতেছে যে 18টি গ্রুপ থাকে। কয়টা? 18টি গ্রুপ। এটা হইতেছে 18টি গ্রুপ এবং 60টি পর্যায়। এই 60টি পর্যায় এবং 18টি গ্রুপ মিলে সাধারণত আমাদের এটা গঠিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সপ্তম পর্যায়ে দেখলাম, সপ্তম পর্যায়ে ফ্রান্সিয়াম থেকে অর্গানিসন এবং ষষ্ঠম পর্যায়ে সিজিয়াম থেকে রেডন। তো এইটা হইতেছে অতি দীর্ঘ এবং ওইটা হইতেছে অতি দীর্ঘ এবং তেজস্ক্রিয় বলতে কি বুঝো তো? যেখান থেকে তেজস্ক্রিয় রে নিঃসৃত হয়। এখানে ইলেকট্রন সংখ্যা হইতেছে 32 করে। ঠিক আছে? আমার সাথে সাথে বলো 2 8 8 18 18 32 32। আবার বলো 2 8 8 18 18 32 32। আর বলো 2 8 8 18 18 32 32। 2 8 8 18 18 32 32। ঠিক আছে? ওইটাই হইতেছে আমাদের, এভাবে মনে রাখতে পারো 2 8 8 18 18 32 32। তাহলেই তোমরা এটা দুইটা মনে রাখলে দুইটা ফ্যাসিলিটি এক, তোমরা এই যে কোন পর্যায়ে কতটা মৌল সেটা পেয়ে যাচ্ছ। দুই, আরেকটা যে ফ্যাসিলিটি সেটা হইতেছে তোমরা যখন বলবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করো, যখন সেই মৌলটার কি মনে থাকবে, তোমার পারমাণবিক সংখ্যা মনে আছে কিন্তু মনে নাই যে কোন পর্যায়ে আছে, তখন সেটা মনে করতে তোমার এটা হেল্প করবে। জাস্ট এগুলো যোগ করতে থাকবা, দেখবো এটা পেয়ে গেছো। আচ্ছা, পরে দেখো, এখন আমরা দেখব পি ব্লক মৌলসমূহের পরিচিতি। পি ব্লক মৌলসমূহ কোন গ্রুপকে কি বলা হয়? আগে বলছি আদর্শ বা প্রতিনিধি মৌল। এস ব্লক মৌলকে বলা হয় এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল এগুলো হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। প্রতিনিধি কেন? কারণ এই মৌলগুলোই তোমার বাকি মৌলের প্রতিনিধিত্ব করতেছে। ঠিক আছে? আচ্ছা, হ্যালোজেন হইতেছে গ্রুপ 17 মৌলকে বলা হয় হ্যালোজেন। গ্রুপ 17 মৌলকে বলা হয় হ্যালোজেন। এর মৌলসমূহ হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাইন। এর অর্থ হলো সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, তারপরে হইতেছে সোডিয়াম আয়োডাইড, এই জিনিসগুলো পাওয়া যায়। ঠিক আছে? তো এইগুলো সাধারণত লবণ প্রস্তুতকারী হয়, এজন্য এগুলো বলা হয় হ্যালোজেন। তাহলে প্রশ্ন আসবে, হ্যালোজেন কোন গ্রুপের মৌল? তখন বলবো গ্রুপ 17। বা গ্রুপ 17 মৌলকে কি বলা হয়? গ্রুপ 17 মৌলকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। গ্রুপ 17 মৌলকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়। গ্রুপ 17 মৌলকে সাধারণত আমরা হ্যালোজেন নামে চিনে থাকি। নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, এগুলো হইতেছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তারপরে চ্যালকোজেন বা আকরিক সৃষ্টি, এগুলো হইতেছে চ্যালকোজেন যেটা আছে সেটা হইতেছে গ্রুপ 16। গ্রুপ 16 এটা হইতেছে চ্যালকোজেন। এর মৌলসমূহ হইতেছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম। তো এগুলো হইতেছে চ্যালকোজেন। ঠিক আছে? অপধাতু বা মেটালয়েড, এগুলো হইতেছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। অপধাতু সেইগুলোই যেটা কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে। আবার বলছি, অপধাতু হইতেছে সেগুলোই যেগুলো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে। এই যে মৌল সেগুলোর সংখ্যা হইতেছে 6টা। তোমার পি ব্লকের মধ্যে এই নাম্বারটা দেওয়া আছে যে তোমার অধাতু বা অপধাতুর সংখ্যা হইতেছে 6টা। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইতেছে 60টা অনেক সময় দেওয়া থাকে, এটা কবির স্যারের বই, কিন্তু আমরা সাধারণত হাজারি স্যারের যে বই সেটাই ফলো করব এবং সেখানে 6টা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ দেই। ধরো বোরনের ক্ষেত্রে কি হয় দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, অর্থাৎ 5 নাম্বারে থাকে। ঠিক আছে? পারমাণবিক সংখ্যা 5। তার মানে 1s2 2s2 2p1। ঠিক আছে? এখন দেখো, এই যে পি অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 6টা। কয়টা? 6টা। কিন্তু এটা যদি 2px1 2py1 2pz1 এভাবে থাকে, তাহলেও কিন্তু স্থিতিশীল একটা পর্যায়ে আসে। কারণ যে অরবিটালগুলো আছে, অরবিটালগুলোতে স্থিতিশীলতার যে ভিত্তি সেটা হইতেছে হয় পূর্ণ থাকতে হবে, না হলে অধপূর্ণ থাকতে হবে। হয় ভাই তুই পূর্ণ থাকবি, না হলে অধপূর্ণ থাকবি। এই অবস্থায় যদি থাকো তাহলে হইতেছে তোমার এটা স্থিতিশীল। তো বোরনের ক্ষেত্রে কি দেখা যায়, এটা যখন বোরন উত্তেজিত হয় তখন এই যে ইলেকট্রনটা আছে না এস অরবিটাল থেকে, এটা পি অরবিটালে অনেক সময় চলে যায়। ঠিক আছে?
তো আবার অনেক সময় কি করে, এই যে দুইটা, এই যে একটা, তিনটা, এই তিনটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন বোরন 3+ হয়। আবার অনেক সময় এই তিনটা ইলেকট্রন আছে না, আবার বাইরে থেকে আরও ইলেকট্রন গ্রহণ করে সমযোজী বন্ধন তৈরি করে। অর্থাৎ কখনো ধাতুর মতো আচরণ করতেছে, মানে ইলেকট্রন কি করতেছে, ছেড়ে দিচ্ছে, আবার কখনো গ্রহণ করতেছে, অর্থাৎ অধাতুর মতো আচরণ করতেছে, সেজন্য এগুলোকে বলে অপধাতু। এই যে ইয়াগুলো আছে, মৌলগুলো আছে, সেগুলো সবই জি 6টাই কি অপধাতু। ঠিক আছে, ওকে। এটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে আসিতেছে, বিগ বস, সরে দাঁড়ান, বা মানে নেমোনিক, যার যেটাভাবে মনে থাকে। ঠিক আছে, মানে মিলায় পড়বা, বাস্তব জীবনের সাথে মিলায় পড়বা, তাহলে দেখা যাচ্ছে পড়াগুলো সহজ হবে। আচ্ছা, এখন আসি যে পর্যায় সারণীতে 118টা মৌল দেখছি। এই যে 118টা মৌল, এগুলো কোনটাতে দেখি যে আমরা কি ধরনের, মানে কোনটাকে, মানে কোন গ্রুপকে কি বলে। আচ্ছা, গ্রুপ 1কে বলে ক্ষার ধাতু, গ্রুপ 1কে বলে ক্ষার ধাতু। ঠিক আছে, এখানে মৌলের সংখ্যা হইতেছে 6টি। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এই যে মৌলগুলো, সেগুলো হইতেছে সব ক্ষার ধাতু। কারণ কি, কারণ এগুলো সর্বশেষ যে অরবিটাল আছে সেখানে একটা করে ইলেকট্রন বিদ্যমান, সর্বশেষ অরবিটালে একটা করে ইলেকট্রন বিদ্যমান, সবগুলো মৌলতেই তাই। ঠিক আছে, এখন তারা চায় যে এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে স্থিতিশীল হয়, এই জিনিসটা তারা চায়। এর জন্য এগুলো হইতেছে ক্ষার ধাতু এবং 1 নাম্বার গ্রুপে অবস্থান করে। মৃৎক্ষার ধাতু কোনগুলো, যেগুলো 2 নাম্বার গ্রুপে অবস্থান করে, সেগুলো মৃৎক্ষার ধাতু, যেমন বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, এগুলো হইতেছে আমাদের মৃৎক্ষার। মুদ্রা ধাতু, মুদ্রা হইতেছে 3টা ধাতু, এটা হইতেছে গ্রুপ 11। গ্রুপ 11 ধাতু কপার, সিলভার, গোল্ড। এটা হইতেছে এ ইউ দেবো যে অরাম, অরাম হইতেছে গোল্ড বা সোনার তোমার হইতেছে নাম, যেমন আমরা বলি না সোডিয়াম, Na। ঠিক আছে, এমন। তো দেখো কপার, তারপর সিলভার, গোল্ড, এই যে 3টা ধাতু, এইগুলোর দ্বারা সাধারণত ইয়া করা হয়, তোমার মুদ্রা তৈরিতে প্রাচীনকালে ব্যবহার করা হতো। তোমরা অনেকদিন আগে দেখছো না যে যখন 1996 সালের 1996 সালে একটা কয়েন ছিল, যে কিসের কয়েন, লাল কয়েন, বুঝতে পারছো? এই লাল কয়েনগুলো ধরো হইতেছে যে অনেক সময় এই সব ধাতু দিয়ে তৈরি করতে হইতো, অনেক সময় কপার দেওয়া হইতো। ঠিক আছে, তো শুধু এটা না, অনেক ধরনের ধাতু, মানে মুদ্রা তৈরিতে এই 3টা ধাতু বেশি ব্যবহার করা হইতো। যে আরব যে দেশগুলো আছে, আরব কান্ট্রি, সেগুলোতে সোনার বার বা সোনার যে কয়েন বা সোনার যে মুদ্রা, সেগুলো ব্যবহার করা হইতো না। ধরো এখন যে বর্তমানে টাকার সিস্টেম, এটা তো মান কমে বাড়ে, তাই না? ধরো যে পেট্রো ডলার, তোমরা অনেক শুনছো যে এই সম্পর্কে বিভিন্ন আলোচনা, বিভিন্ন ইসলামিক স্কলার এগুলো সম্পর্কে কথা বলে থাকেন। অর্থাৎ আজকে যেই জিনিসটা কিনতে তোমার 5 টাকা লাগতেছে, কালকে কিনতে তোমার 6 টাকা লাগবে। আজ থেকে 2 মাস পরে যা দেখবা যে 60 টাকা লাগতেছে। মানে এই ধরনের একটা উদাহরণ দিলাম, মানে 5,000, 7,000, 8,000, মানে জিনিস সেম থাকতেছে, কিন্তু আমার টাকা বেশি লাগতেছে। কিন্তু তুমি যদি এই মুদ্রা ধাতু দিয়ে তুমি এই প্রচলনটা করতে, তাহলে কিন্তু এটা হইতো না। ঠিক আছে, তাহলে কিন্তু ঠিক থাকতো, কারণ সোনা কিনা থাকলে তোমার সোনা থাকতেছে। এখন দেখো সোনার দাম কি পরিমাণ বাড়ছে। গত বছর দেখা যাচ্ছে, গত বছরের ফেব্রুয়ারি আগে সোনা বানাইছি হইতেছে 84,000 টাকা ভরি, 84,000 টাকা ভরি দিয়ে সোনা বানানো হয়েছিল। এবার দেখতেছি 1,75,000 টাকা ভরি। চিন্তা করা যায় কি পরিমাণ বাড়ছে, ডাবলেরও বেশি হয়ে গেছে। আর যাই হোক, তারপরে দেখো চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী যে মৌল, সেটা হইতেছে 16 নাম্বার গ্রুপের মৌল। তো এগুলো মনে রাখবা যে কোন গ্রুপের মৌলকে কি বলা হয়, কোন গ্রুপের মৌলকে কি বলা হয়, সেটা মনে রাখা জরুরি। তাহলে গ্রুপ 16 এর মৌলকে বলা হয় চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। হ্যালোজেন মৌল অনেকবার বলছি, এগুলো হইতেছে গ্রুপ 17 এর মৌল। 17 এর মৌল হইতেছে হ্যালোজেন বলা হয়। আর নিষ্ক্রিয় মৌল হইতেছে গ্রুপ 18 মৌল। নিষ্ক্রিয় মৌল হইতেছে গ্রুপ 18 মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। এটা এমনভাবে আসতে পারে যে নিচের কোন মৌলটি হালকা, নিচের কোন মৌলটি ভারী। দিয়ে ধরো এখান থেকে মৌল তুলে দিল, যেটা গত ক্লাসে আমরা দেখছি। ধরো বললো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। এখন এটার মধ্যে 4টা মৌলের মধ্যে কোন মৌলটা হালকা? তো হিলিয়াম হালকা, কারণ হিলিয়ামের ভর কম। এখন বলো কোন মৌলটা ভারী? তাহলে ক্রিপ্টন ভারী, কারণ যত নিচে যাবে তত পারমাণবিক সংখ্যা বাড়বে, তত ভর সংখ্যা বাড়বে, তাই না? আচ্ছা, এভাবে এগুলো আমরা মনে রাখবো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। তাহলে আমরা এগুলো প্রশ্নের অ্যান্সার সহজে করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, বিরল মৃত্তিকা মৌল 15 নাম্বার গ্রুপ। আচ্ছা, তা 15টি মৌল আছে। তারপরে অপধাতু 6টি, নিক্টোজেন 5টি, 15 নম্বর গ্রুপ।
এটা নিক্টোজেন 15 নাম্বার গ্রুপে এটা, আর এটা হইতেছে মৌল সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, দুষ্ট মৌল হাইড্রোজেন কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো অধাতুর মতো আচরণ করে। আচ্ছা, আদর্শ মৌল 16টি, মানে 2 আর 3 পর্যায়ে, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে, এটা অনেক কথা বলছে এটা নিয়ে। আচ্ছা, অভিজাত মৌল মানে হইতেছে তোমার এই যে মৌল সেগুলো বলে অভিজাত মৌল, এবং ছদ্ম হ্যালোজেন এগুলো হইতেছে তোমার ছদ্ম হ্যালোজেন, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, এবার নিষ্ক্রিয় গ্যাস সমূহ, এবার আসি নিষ্ক্রিয় গ্যাস সমূহের বিশেষ ব্যবহার। নিষ্ক্রিয় গ্যাস সমূহ বলতে কি বোঝায়? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে কক্ষপথ সেটা ফিল আপ থাকে, সেটা নিষ্ক্রিয় মৌল, তাই না? আচ্ছা, সেটাই যদি নিষ্ক্রিয় মৌল হয়, এই নিষ্ক্রিয় মৌলের কিছু ব্যবহার আছে, এটাও অনেক সময় পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। যেমন তুমি যদি হিলিয়ামের কথা বলো, হিলিয়াম হইতেছে অনেক হালকা একটা গ্যাস, ঠিক আছে, সবচেয়ে হালকা হাইড্রোজেন গ্যাস, এবং তারপরে হিলিয়াম গ্যাস, এটা একটা অদাহ্য, কিন্তু হাইড্রোজেন কিন্তু আবার দাহ্য। আচ্ছা, এই তখন কি হয়, হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা 92%, মানে অনেক বেশি। আচ্ছা, এর জন্য কি করা হয়, অক্সিজেন সিলিন্ডারে 80% কি করা হয়, হিলিয়াম অ্যাড করা হয় অক্সিজেনের সাথে, বুঝতে পারছো? আচ্ছা, নিয়নের ব্যবহার কি? নিয়ন হচ্ছে উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো বর্ণে, মানে নিয়ন আলো নাম শুনছো না? নিয়ন আলো, এই তো উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো ব্যবহার করতে এই মৌলটা ব্যবহার করা হয়। আর্গন বৈদ্যুতিক বাল্বে আর্গন ব্যবহার করা হয়, বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত হয়। ক্রিপ্টন, জেনন, ফ্ল্যাশ বাল্ব এবং রেডন ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করতে তোমার রেডন ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আসি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখানে আমাদের কিছু ধর্ম আছে, যেমন পারমাণবিক ব্যাসার্ধ, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। তো চলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি যে জিনিসগুলো আসলে কি। মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো হলো পারমাণবিক ব্যাসার্ধ। প্রথমে আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে দেখব। পারমাণবিক ব্যাসার্ধ কি? এটি একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব। মানে জিনিসটা হইতেছে, মনে করো এটা একটা পরমাণু, এটা নিউক্লিয়াস, এখানে আছে প্রোটন, নিউট্রন, এটা হইতেছে সর্বশেষ কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘুরতেছে, এখান থেকে এটার যে দূরত্ব সেটাই হইতেছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। আবার পড়ো, এটি একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে তার সবচেয়ে বাইরের শক্তি স্তরে ইলেকট্রনের দূরত্ব হইতেছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। এখন কথা হইতেছে পর্যায় বরাবর ডান থেকে গেলে কমে এবং গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে বাড়ে। এই কথাটার অর্থ কি? অর্থাৎ পর্যায় বরাবর বাম, দেখো এটা আমার বাম, যত এদিকে যাব তত ডান, এটা হইতেছে বাম, যত এদিকে যাব তত ডান। এখন বলা হইতেছে পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে, কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে যত বাম থেকে ডানে যাবে পারমাণবিক সংখ্যা তত বাড়বে, ভর সংখ্যা তত বাড়বে। এখন কারণ হইতেছে কেন কমে, পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা কেন কমে যাচ্ছে, একটু বলো তো, বা একটু চিন্তা করো যে কেন কমে যাচ্ছে, বলো। বলো যে কেন কমে যাচ্ছে। কারণ হইতেছে কি, তোমার যত ডানে যাইতেছে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, কথা ঠিক, পারমাণবিক ভর বাড়তেছে, কথা ঠিক, কিন্তু সাথে সাথে প্রোটন সংখ্যাও বাড়তেছে। যখন একই পরিমাণ অরবিটাল থাকতেছে, একটা তোমার যখন থাকে, তোমার একটা পর্যায়ে কিন্তু অরবিটাল, নতুনভাবে অরবিটাল তৈরি হয় না, পরে গেলে কক্ষপথ আর একটা তৈরি হয়, অরবিটাল তো তৈরি হয় কিন্তু কক্ষপথ দেখা যাচ্ছে বাড়ে না, ঠিক আছে? মানে এটা ধরো 4 নাম্বার কক্ষপথ, অর্থাৎ 4 নাম্বার পর্যায়ে, 5 নাম্বার কক্ষপথ মানে 5 নাম্বার পর্যায়ে, কিন্তু কি হইতেছে, ইলেকট্রন সংখ্যা যেমনিভাবে বাড়তেছে প্রোটন সংখ্যা তেমনিভাবে বাড়তেছে। যখন ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেশি পরিমাণে হচ্ছে, অর্থাৎ প্রোটন সংখ্যা যখন বেশি হচ্ছে, তখন বেশি পরিমাণ প্রোটন বেশি পরিমাণ ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করতেছে। বুঝতে পারছো বিষয়টা? আবার বুঝো, বেশি পরিমাণ প্রোটন বেশি পরিমাণ ইলেকট্রনকে আরো বেশি বলে আকর্ষণ করতেছে। প্রোটন বেশি হওয়ার কারণেই যখন বেশি আকর্ষণ করতেছে, তখন আস্তে আস্তে ওইটার যে আকার সেটা ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, যেমন ধরো একটা উদাহরণ দেই, সোডিয়াম। এখানে দেখো, এটা যদি লক্ষ্য করো, এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে মনে করো 2টা ইলেকট্রন আছে,
দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে। তৃতীয় যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন আছে একটা। ওকে, আচ্ছা, এটা সোডিয়াম, ঠিক আছে। এখন আসো পরবর্তীতে যেটা আছে, পরবর্তীতে আমরা দেখব, এটা ছিল বাম, ঠিক আছে, এটা লেখা থাক। এখন আমরা দেখব ম্যাগনেসিয়াম। এটা মনে করো নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, তারপরে শক্তি স্তরে মনে করো ইলেকট্রন আছে 8টা, তারপরে শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে দেখো এভাবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, আর্গন একই পর্যায়ে না। লাস্ট যে মৌল সেটা দেখতেছি ক্লোরিন, দেখতেছি। দেখো ক্লোরিনের ক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তর, এটা ধরো নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, ইলেকট্রন আছে 2টা, তারপরে ইলেকট্রন আছে 8টা, কারণ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টা। তারপর তৃতীয় শক্তি স্তরে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আছে 7টা, 6, 7, ঠিক আছে। তাহলে 2টা 4টা, 2টা 8টা, কত 10টা, আর 7 17, মানে ক্লোরিন 17। আর এটা ছিল ম্যাগনেসিয়াম 12, এটা হচ্ছে সোডিয়াম 11। এখন একটু দেখো তো, এখানেও 3টা কক্ষপথ, এখানেও 3টা কক্ষপথ, এখানেও 3টাই কক্ষপথ। এখানে ইলেকট্রন 11টা, শেষ কক্ষপথে ইলেকট্রন 1টা, এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন 2টা, এখানে শেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন 7টা, ঠিক আছে। এখন এখানে প্রোটন সংখ্যা হইতেছে 11টা, কারণ পারমাণবিক সংখ্যা 11, এখানে প্রোটন সংখ্যা 12টা, এখানে প্রোটন সংখ্যা কয়টা, 17টা। এখন যে জিনিসটা হইতেছে, এই 11টা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন আছে বাইরে, 11টা ইলেকট্রন ভিতরে আছে, বাইরে আছে একটা ইলেকট্রন। 11টা তো সরি, এখানে যেটা আছে সেটা প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন। তাহলে 11টা প্রোটন আছে এখানে, আর একটা ইলেকট্রন বাইরে, দেখো একটা ইলেকট্রন ছুটে বেড়াইতেছে, একটা ইলেকট্রন ছুটে বেড়াইতেছে। তখন দেখো এটা কিন্তু ওই 3 নাম্বার শক্তিস্তর। তারপরে দেখো এখানে যেটা ঘটছে সেটা হইতেছে, এখানে আছে 12টা প্রোটন, বাইরে 2টা ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে। আর এখানে আছে 17টা প্রোটন, বাইরে কি 7টা ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। অর্থাৎ এখানে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে সম্পর্কটা দৃঢ়, যত যাবে তত দৃঢ়। কারণ কি, ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট বা পজিটিভ আধান বিশিষ্ট। 1.6 × 10⁻19 কুলম্ব যেটা ছিল, এবং তোমার প্রোটনের ক্ষেত্রে +1.6 × 10⁻19 কুলম্ব, এবং ইলেকট্রনের ক্ষেত্রে -1.6 × 10⁻19 কুলম্ব। তো এটা যেটা ছিল সেটা হইতেছে, যত ইলেকট্রন সংখ্যা বাড়তেছে এবং প্রোটন সংখ্যা বাড়তেছে, এবং পর্যায়ের যে লাস্ট যে শক্তিস্তর সেটা যখন ঠিক থাকতেছে, তখন বন্ধনটা বা আকর্ষণটা বেশি হইতেছে। আকর্ষণ যখন বেশি হইতেছে তখন কাছে চলে আসতেছে, আকর্ষণ বেশি হইলে কাছে চলে আসতেছে, এই জিনিসটাই হয়। তো একটা পর্যায়ের যত বাম থেকে ডানে যাব তত কি হবে, আমার পারমাণবিক ব্যাসার্ধ এটা কমে আসবে। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কমে আসবে, হয়েছে। আচ্ছা, এবার আসি গ্রুপ বরাবর কি হবে। এখন গ্রুপ বরাবর দেখো, এখানে যখনই এটা কি করলাম ক্লোরিনের ক্ষেত্রে, এখন যদি আরেকটা ব্রোমিনের ক্ষেত্রে দেখো, ব্রোমিনের ক্ষেত্রে দেখতে গেলেই আরেকটা শক্তিস্তর বেড়ে যাবে, বেড়ে যাবে না। ধরো এটা দেখলাম সোডিয়ামের ক্ষেত্রে। এখন পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে হলে এটাকে যদি আমরা পটাশিয়াম করার চেষ্টা করি, তাহলে দেখো, আচ্ছা আরেকটা পটাশিয়াম আঁকাই। এর মনে করো এটা নিউক্লিয়াস, এটা এখানে আছে 2টা, এখানে আছে 8টা, এখানে আছে মনে করো 8টা, এখানে আছে একটা। তাহলে 8, 2, 10, 2, 18, 1, 19, তাহলে পটাশিয়াম। এই যে একটা শক্তিস্তর বেড়ে গেল না, একটা শক্তিস্তর বেড়ে যাচ্ছে। যখনই পরের শক্তিস্তরে যাচ্ছি, অর্থাৎ 4s, 4s এটা কিন্তু ছিল না, সোডিয়ামের বেলায় 4s ছিল না, কিন্তু পটাশিয়ামের বেলায় 4s1 চলে আসছে। একটা কি অরবিটাল বেড়ে গেল না, অর্থাৎ তোমার পরমাণুটা আকার বেড়ে গেল, এর জন্যই ব্যাসার্ধ বেড়ে গেল। অর্থাৎ উপর থেকে যত নিচে যাব তত ব্যাসার্ধ বাড়বে, ঠিক আছে। উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়বে, আর বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমবে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো? আশা করি পারছো। এখন আমারে যদি বুঝতে পারে বা এরা থাকো, তাহলে আমারে বলো, অ্যান্সার দাও। যে যদি বুঝতে পেরে থাকো তাহলে এখন বলো, একটা কোশ্চিন লিখবো, ওইটা তুমি বলবা যে এটার অ্যান্সার কি। আমারে বলো, কোশ্চিনটা হইতেছে যে নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে
বেশি? নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? অপশন কি? অপশনের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, অপশন 3 সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন বলো, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অর্থাৎ সোডিয়াম কোথায়? সোডিয়াম কোথায় ভাইয়া? উপরের পর্যায়ে, উপরের দিকে, ঠিক আছে। 3 নাম্বার পর্যায়ে আছে সোডিয়াম। 3 নাম্বার পর্যায়ে কি আছে? সোডিয়াম। 1 নাম্বার পর্যায়ে হাইড্রোজেন, 2 নাম্বার পর্যায়ে লিথিয়াম, 3 নাম্বার পর্যায়ে সোডিয়াম, 4 নাম্বার পর্যায়ে পটাশিয়াম, ঠিক আছে। তাহলে এখানে দেখতেছি সোডিয়াম সবার উপরে, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম, ঠিক আছে। তাহলে দেখতেছি আমরা এই যে দেখলাম যত নিচে যাবে আবার কারেন্ট চলে গেছে, যত নিচে যাবে তত আমাদের কি হবে? পারমাণবিক সংখ্যা বাড়বে। এবং তোমার কি পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে তোমার কি হবে ভাইয়া বলো তো? পারমাণবিক সংখ্যা যখন বাড়তেছে তখন আমাদের নতুন করে শক্তি স্তরের আবির্ভাব হইতেছে এবং ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। তাহলে এই যে উদাহরণ দিলাম না, মানে 4টা অপশন দিলাম না, এর মধ্যে সোডিয়ামের যে ব্যাসার্ধ সেটা সবচেয়ে কম। সোডিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা হইতেছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন যদি এমন প্রশ্ন দিতাম যে এদিকে দিলাম সোডিয়াম, ওইদিকে দিলাম তোমার ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম এদিকে, ওইদিকে ক্লোরিন। এখন বললাম বলো তো ভাইয়া এই দুইটার মধ্যে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বড়? সোডিয়ামের। আর কোনটা ছোট? ক্লোরিনের। কারণ যত বাম থেকে ডানে যাব তত আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কমবে, যত বাম থেকে ডানে যাব পারমাণবিক ব্যাসার্ধ কমবে। তার কারণ আকর্ষণ, তার কারণ পরমাণুর ভিতরে প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ যত বাড়বে তত ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যত বাড়বে একই কক্ষপথের মধ্যে আকর্ষণ তত হবে এবং তত ছোট হয়ে আসবে। ক্লিয়ার? ওকে।